দিস ইজ শ্রীলেখা মিত্র, যাকে তোমরা এককালে তার ভালো অ্যাক্টিং কিংবা মিরাক্কেলের জাহাজ হিসাবে চিনতে। টাইম একজন আছে, আমি ফার্স্ট টাইম ইফ আই এম নট মিস্টেকেন। সীমারেখার বাইরে পা রাখাটা আমি তোমাদের কাছে শিখেছি বৌদি। অ্যান্ড এই শ্রীলেখা মিত্রই পরবর্তীকালে হয়ে ওঠেন টলিউড থেকে বাদ পড়া এক ট্যালেন্টেড অভিনেত্রী, এবং আরজিকর কাণ্ডের সময় তিনি হয়ে উঠেছিলেন একজন সেলিব্রিটি প্রতিবাদী মুখ। বাট আজকের দিনে দাঁড়িয়ে এই শ্রীলেখা মিত্র মানেই হয়ে উঠেছে কন্ট্রোভার্সি, সোশ্যাল মিডিয়া জুড়ে ভুলভাল মন্তব্য করা কিংবা সবার অপছন্দের একজন মানুষ, যাকে রিসেন্টলি দেশদ্রোহীও বলে দেওয়া হয়েছে, কারণ সে প্রতিবাদ চলাকালীন প্রধানমন্ত্রীর বিকৃত ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছিল, যার ফলস্বরূপ তার বাড়ি ঘেরাও থেকে শুরু করে তার নামে এফআইআরও দায়ের করা হয়েছে। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে গিয়ে বিতর্কে জড়ান শ্রীলেখা মিত্র। একটা হচ্ছে শ্রীলেখা মিত্র যে কুরুচিকর ছবি, এবং ছবিটা আছে, আমরা অভিযোগের সঙ্গে জানিয়েছি। এবং সাধারণ মানুষ তাকে একজন শেয়ানা পাগলও বলছেন, কেউ বলছেন তিনি মাতাল, আবার কেউ তার দ্রুত জেল হওয়ার আশাও প্রকাশ করছে। আর তাই এসব দেখি আমার মাথায় কিছু প্রশ্ন আছে, যেই শ্রীলেখা মিত্র তার অ্যাক্টিং এর জন্য VFJ অ্যাওয়ার্ড কিংবা নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডের মতো পুরস্কার পেয়েছেন, তার অ্যাক্টিং ক্যারিয়ারের এই দশা হলো কিভাবে? কিংবা এই যে সে বলছে যে সে না দেখে সেদিন সেই পোস্টারটা নিয়ে ছবি তুলেছিল, তবে সেটাই কি ঠিক, নাকি সে এখন ধরা পড়ার পর সব ভুলভাল যুক্তি দিচ্ছে নিজেকে বাঁচানোর জন্য? আর তার নামে পাবলিক যা যা অভিযোগ করেছে সেগুলো কি তাহলে সবকিছুই ঠিক? আর তাই তোমরা যদি শ্রীলেখা মিত্র এরকম ডাউনফল বা সবার তাকে হেট করার কারণ জানতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখো। সত্যি কথা বলো না, তাহলে তোমাকে একঘরে করা হবে। তেল মারতে হয়, মারো, কেন মারবে না? রিসেন্টলি তুমি যদি সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ থেকে থাকো, তাহলে তুমিও নিশ্চয়ই নিট প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর দেশ জুড়ে যে বিরাট আকারের আন্দোলন চলেছে সেটা দেখেছো, এবং সেই সঙ্গে এটাও দেখেছো যে শিয়ালদাতে যখন আন্দোলন হয় তখন সেই আন্দোলনে শ্রীলেখা মিত্র প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর একটা বিকৃত ছবি নিয়ে হাসি মুখে একটা ছবি তোলেন, এবং সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর থেকেই তাকে ঘিরে এই সমস্ত সমস্যা শুরু হয়, যেখানে তিনি প্রথমে তা অস্বীকার করেন। মোদির হাত পা ছড়ানো ছবি, ভাই আমার তার জেনিটালসের দিকে চোখ যায়নি। আমি বলছি তোমরা যখন কোনো পুরুষের সাথে কথা বলো, তোমরা কি তার প্যান্টের চেনের দিকে খেয়াল করে কথা বলো? তোমরা কি তার জিপার দিকে তাকিয়ে কথা বলো? এবং জানান যে তিনি সেদিন চশমা পরে যাননি, শুধু সানগ্লাস পরেছিলেন বলে ছবিটা ভালো করে দেখতে পাননি, তাই ছবিটা তুলে ফেলেছেন। কিন্তু এরপরেই তার মুখে শোনা যায় যে সবার আন্দোলনের ভাষা একরকম হয় না, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আর একটা প্রোটেস্ট যখন হয় না, প্রোটেস্টের ভাষা নানান রকম। আর যখন তার কাজের জন্য ক্ষমা না চেয়ে সে ওসব উল্টোপাল্টা বলতে শুরু করে, তখন বিজেপি সমর্থকরা তার বাড়ি ঘেরাও করে এবং প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করার জন্য তার শাস্তির দাবিও করে। প্রধানমন্ত্রীর বিতর্কিত ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, আর তারপরই দেখা গেল এই বিক্ষোভের ছবি। তার বাড়ির সামনে বিক্ষোভ বিজেপি সমর্থকদের। তখন শ্রীলেখা মিত্র জানান যে তার বাড়ির বাইরে যেসব হচ্ছে তার জন্য শি ইজ নট ফিলিং সেফ। সো আবার যদি কিছু হয় তাহলে আপনারা জানেন যে এর জন্য কারা দায়ী থাকবে, বিকজ আই এম নট ফিলিং দ্যাট সিকিউর। এবার তুমি হয়তো ভাবছো যে এটা এবার বাড়াবাড়ি হচ্ছে তার সাথে, তাহলে তোমাকে বলে দিই যে এই ব্যাপারে তো কথা বলবোই, বাট তুমি যদি ভেবে থাকো যে শ্রীলেখা মিত্রের সাথে এরকম কন্ট্রোভার্সি এই প্রথমবার হচ্ছে, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ লাস্ট 1-2 দশক ধরে তিনি টাইম টু টাইম অনেকবারই তার কীর্তিকলাপের জন্য খবরের শিরোনামে উঠেছে। তবে সেসব জানার আগে আমাদের এটাও জানতে হবে এসব কিছু শুরু কোথা থেকে হলো। 30 আগস্ট 1972 কলকাতার দমদমে জন্ম নেয় এক শিশু। বাবা সন্তোষ মিত্র নিজেও অভিনেতা ছিলেন, তাই অভিনয়টা বোধহয় তার রক্তেই ছিল। সেই কারণে তার এই অ্যাক্টিং ক্যারিয়ার শুরু হতে খুব বেশি সময় লাগে। তার অ্যাক্টিং জার্নিটা শুরু হয় টেলিভিশন দিয়ে, দুলাল লাহিড়ী ধারাবাহিক বালিকার প্রেম দিয়ে। কিন্তু শ্রীলেখা আসল রিকগনিশন পায় 1996 সালে অনিন্দ্য সরকারের ধারাবাহিক তৃষ্ণায় নবনীতার চরিত্র। অ্যান্ড শোনা যায় যে সেই সময় ঘরে ঘরে তখন একটাই নাম শোনা যেত, দ্যাট ইজ শ্রীলেখা মিত্র। আর তারপর যেটা হলো সেটা তো বাংলা সিনেমার ইতিহাসে গেম চেঞ্জারই বটে। 1998 সালে হঠাৎ বৃষ্টি বলে একটা সিনেমা রিলিজ হলো, অ্যান্ড টু এভরিওয়ান সারপ্রাইজ সেই সিনেমাটাই বক্স অফিসে সুপারহিট হলো। রাতারাতি শ্রীলেখা হয়ে উঠলো ঘরে ঘরের চেনা মুখ, মানে বড় পর্দার গার্ল নেক্সট ডোর। কিন্তু মজার ব্যাপার কি জানো, এত বড় হিট সিনেমা দেওয়ার পরেও তার কেরিয়ার যেভাবে রকেটের গতিতে উপরে ওঠার কথা ছিল সেটা কোনোদিনই হয়নি। এখন তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন আসতেই পারে যে কেন, আর এই প্রশ্নের উত্তর নিজেই পড়ে দিয়েছিলেন শ্রীলেখা, যেখানে তিনি তার বহু ইন্টারভিউতে ইন্ডাস্ট্রি নেপোটিজম এবং ফেভারিটিজমের কথা বলেছেন। আসলে সুশান্ত সিং রাজপুত চলে যাওয়ার পর যখন বলিউডে নেপোটিজম নিয়ে মুখ খুলতে শুরু করেছিলেন একের পর এক নায়ক নায়িকা থেকে গায়ক গায়িকারা, তখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নেপোটিজম নিয়ে কথা বলেন শ্রীলেখা মিত্র, যেখানে তিনি এর জন্য দায়ী করেছেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণাকে। তার মতে তার সাথে পলিটিক্স করে তারা তাকে বহু কাজ থেকে বাদ দিয়ে দিয়েছিল সেই সময়। অ্যান্ড যেহেতু এক সময় ইন্ডাস্ট্রিটা প্রসেনজিৎ চ্যাটার্জির অ্যারাউন্ডে রিভলভ করতো, তাই তিনিও সেটার সুযোগ নিয়ে এটা করেছেন, অ্যান্ড সেটাও তখনকার তার ফেভারিট ঋতুপর্ণাকে সাথে নিয়ে।
সেই ঝড় আছড়ে পড়লো টলিউডেও। শ্রীলেখা মিত্র তিনি সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন। তিনি একদম নাম করে অভিযোগ করেছেন যে তাকে সুযোগ দেওয়া হয়নি, তাকে বঞ্চিত হতে হয়েছে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির জন্য। আর এখন তুমি যদি তোমার মগজে একটু জোর দাও তাহলে তোমারও নিশ্চয়ই মনে পড়বে যে সেই সেম ক্লেমটা অভিষেকও করেছিলেন বহুবার, যার কারণে তাকে বাদ দেওয়া হয়েছিল অসংখ্য মুভি থেকে। সেগুলোই পরে ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ করেছিল। অভিষেককে নিয়ে এই ভিডিওতে আলোচনা করেছি, তাই সেটাও চেক আউট করতে পারো। এসবের পর স্বাভাবিকভাবে শ্রীলেখা মিত্র এরকম একটা ইন্টারভিউ এবং এরকম একটা অ্যালিগেশন শুনে সাধারণ মানুষ যেন আকাশ থেকে পড়ে। তবে তার এই অভিযোগ যে একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়, সেটা সাধারণ মানুষ এতদিনে হাড়ে হাড়ে টের পেয়েছে। এটাই তার কন্ট্রোভার্সির শুরুও বটে। যদিও এরপরেও তিনি থেমে থাকেন। 2002 থেকে 2004 সাল অব্দি তিনি একটা সিরিয়াল করেন যার নাম প্রতিবিম্ব, সেটাও প্রায় 700টারও বেশি এপিসোড করেছিল। দ্যাট মিন সেটা কমার্শিয়ালি হিটও ছিল। কিংবা 2003 সালে আমির খানের সঙ্গে কোকা কোলার বিজ্ঞাপনেও দেখা গেল তাকে। এমনকি এরপর প্রদীপ সরকার তাকে পরিণীতা সিনেমাতেও একটা চরিত্রের প্রস্তাব দিয়েছিল, যদিও তার ইন্টারভিউ অনুযায়ী তিনি নিজেই সেই অফার ফিরিয়ে দিয়েছিলেন। এরপর 2006 সালে বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় কাটাতার সিনেমায় সুধা চরিত্র অভিনয় করে জিতে নিয়েছিলেন BFJ অ্যাওয়ার্ড আর আনন্দলোক পুরস্কার। এরপর 2013 সালের আশ্চর্য প্রদীপের জন্য ফিল্মফেয়ারের নমিনেশনও পান তিনি। এছাড়া সাদে আহ্লাদে, চৌকাট, রেনবো জেলি এরকমই তার ভালো কাজের লিস্টটা অনেকটাই লম্বা। এরপর 2021-এর ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা ছবির জন্য তিনি জিতে নেন নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের সেরা অভিনেত্রীর পুরস্কার। এবার তোমার কাছে আমার একটা প্রশ্ন, এটা কি একজন ব্যর্থ অভিনেত্রীর গল্প বলে তোমার মনে হচ্ছে? একেবারেই না, তাই তো। এটা একজন ট্যালেন্টেড অ্যাওয়ার্ড উইনিং অভিনেত্রীর গল্প, যিনি ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য আর 5 জনের মতো মাথা নিচু করে চলেননি কখন। আর তার এই মনোভাবের জন্যই অনেক মানুষ তার থেকে বছরের পর বছর ইন্সপায়ার হয়েছেন। আর এখানেই শুরু আসল গল্পের আরো একটা টুইস্ট। 2024 সালের আগস্ট মাস কলকাতার আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস ঘটনা গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছিল, যার ফলে রাস্তায় নেমেছিল মানুষ এবং টলিউডের শিল্পীরা। তখন উইমেন্স ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার্স নামের প্রায় 50 জন মহিলা শিল্পী প্রকাশ্যে দাবি তুললেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিরাপদ কর্ম পরিবেশে। আর এই সময় শ্রীলেখা মিত্র এমন একটা কথা বললেন যেটা সবাইকে আরো একবার ভাবিয়ে তুলেছিল। তিনি প্রশ্ন তুলেছিলেন যে এরকম একটা ঘটনা ঘটার আগে এই আলোচনাটা কেন হয়নি। তার কথায় যেহেতু তিনি শুরু থেকে এই বিষয়ে সরব ছিলেন, তাই তাকে ইন্ডাস্ট্রি থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। আর যারা চুপ করেছিল তারাই পেয়েছে ভালো ভালো চরিত্র, আর তারাই সবার ভালোবাসার পাত্র হয়ে উঠেছিল দিনের পর দিন। কিন্তু এই গল্পের এটাই একমাত্র টুইস্ট, কারণ এর ঠিক আগে 2024-এ কেরালার বিখ্যাত জাস্টিস হেমা কমিটি রিপোর্ট প্রকাশ পাওয়ার পর সেখানে দেখা গেল সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি যৌন হেনস্থার ভয়ঙ্কর একটা চিত্র। আর সেই রিপোর্ট পাবলিক হওয়ার পরে শ্রীলেখা মিত্র নিজের 15 বছরের পুরনো একটা তেতো অভিজ্ঞতা প্রকাশে আনলেন। তিনি অভিযোগ করলেন 2009 সালে কোচিতে একটা অডিশনের সময় মালায়ালাম পরিচালক রঞ্জিত তার সাথে অসভ্য আচরণ করেছিলেন। আর এরপর AFP কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে সেই রাতে ভয়ে তিনি হোটেলের দরজায় সোফা, চেয়ার এসব ঠেলে দিয়ে রেখেছিলেন যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। I find him playing with my churi, টাচিং ইউ। মানে accidentally যেন চুরি। I see how are you, what are the projects you're doing, blah 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 blah, and suddenly I find him playing with my churi, টাচিং ইউ। মানে অ্যাক্সিডেন্টলি যেন লেগে টাচ গেল, হয়ে যাচ্ছে চুরি দেখতে দেখতে এরকম আমি করে আমি আবার হাতটা সরিয়ে কথা বলছি। কিন্তু আমার তখন মনে হচ্ছে এবার ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি, আমি ঘরে ঢুকবো। এবার উনি দেখলেন যে আমি চুরি নিয়ে কিছু আপত্তি জানালাম না। হি থট ওটা জলে It's a পাটা green ডোবালে। flag. হ্যাঁ, তো এবার উনি আমার চুল নিয়ে খেলতে আরম্ভ করলেন। এবার চুল নিয়ে খেলতে খেলতে আমার ঘাড়ের এখানে, অ্যান্ড দিজ আর মেয়েদের ইরোজেনাস জোন। সো আই ওয়াজ ফিলিং লিটল মানে আমার অসুবিধা হচ্ছে। আর তার এই অভিযোগের জেরেই রঞ্জিত কেরালা স্টেট চলচ্চিত্র একাডেমির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন, যদিও রঞ্জিত অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকারই করেছিল। অ্যান্ড পরপর এরকম ঘটনা ঘটার জেরেই শ্রীলেখা মিত্রর ইমেজটাও যেন মানুষের কাছে চেঞ্জ হতে শুরু করেছিল আস্তে আস্তে। একজন গ্ল্যামারাস নায়িকা থেকে তিনি হয়ে উঠেছিলেন একজন প্রতিবাদী কণ্ঠস্বর, যাকে মানুষ সম্মান করতে শুরু করলেন। কিন্তু তার এই কাজের জন্য ইন্ডাস্ট্রির ভেতরে অনেকেই তাকে একজন থ্রেট হিসাবে দেখতে শুরু করলো। অ্যান্ড তারপরেই এলো সেই ঘটনা যেটা প্রমাণ করে দিল যে সত্যি বলার দাম ঠিক কতটা দিতে হয়। 2026 সালের জুন মাস টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রি ফেডারেশনে তখন তুমুল অশান্তি চলছে, কারণ এক মেকআপ আর্টিস্ট অভিযোগ করেছিলেন যে কাজ পেতে গেলে তার থেকে টাকা চাওয়া হয়েছিল, সেটা রিজেক্ট করায় তাকে হুমকিয়ে দেওয়া হয়েছিল। অভিযুক্ত নাম স্বরূপ বিশ্বাস, যিনি প্রাক্তন রাজ্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই, যার ফলে নিউ আলিপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করলেন। স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পরপরই শ্রীলেখা মিত্র ফেসবুকে একের পর এক পোস্ট শুরু করলেন। তিনি লিখলেন শুধু স্বরূপকে দোষ দিয়ে লাভ নেই, দোষ দিতে হবে এই গোটা সিস্টেম, যে সিস্টেম এই ধরনের মানুষদের তৈরি হতে দেয়,
আর বাকিরা চুপ করে থাকে। এবার নিশ্চয়ই তুমিও বুঝতে পারছো যে টলিউডের বেশিরভাগ অ্যাক্টর অ্যাক্ট্রেসরাই কেন পলিটিক্স জয়েন করতো। আর তার সেই পোস্টে তিনি আরও লিখলেন যে গত 10 বছর ধরে তাকে ক্ষমতাহীন গোষ্ঠী আর ইন্ডাস্ট্রির প্রভাবশালী ব্যক্তিরাই তাকে কার্যত ইন্ডাস্ট্রি থেকে বাদ দিয়ে রেখেছিল, কারণ শ্রীলেখা মিত্র কখনোই তাদের ক্ষমতার সাথে সমঝোতা করেন। একবার ভাবতো, একজন BFJ অ্যাওয়ার্ড জয়ী, আনন্দলোক পুরস্কার জয়ী অভিনেত্রী যার ঝুলিতে আন্তর্জাতিক পুরস্কার রয়েছে, তাকে কিনা 10 বছর ধরে ভালো কাজ থেকে দূরে রাখা হয়েছিল শুধু তার মুখ না বন্ধ রাখার জন্য। আর তার পরের মুহূর্তেই গোটা সোশ্যাল মিডিয়া তার পাশে গিয়ে দাঁড়ালো। মানুষ বলল যে ইনি সত্যিকারের সাহসী একজন মহিলা। আর দেখতে দেখতেই তার পোস্টও ভাইরাল হলো। মিডিয়া হাউসগুলো তাকে নিয়ে স্টোরি করলো, ইউটিউব চ্যানেলে তার এই ব্যান নিয়ে আলোচনা হলো। বাট তিনি হয়তো জানতেন না যে এরপর তার সাথে কি হতে চলেছিল, যার ফলে যারা তাকে এত ভালোবাসা দিচ্ছিল কয়েকদিন পর তারাই তাকে নিয়ে কটূক্তি করে। আসলে এবছর জুলাই মাসে সারা দেশে নিট পরীক্ষাপত্র ফাঁস কেলেঙ্কারি নিয়ে আন্দোলন চলেছে। সেটা দিল্লি মুম্বাই থেকে শুরু করে সেই ছাত্র আন্দোলনের হাওয়া এসে পৌঁছেছিল কলকাতাতে। 24শে জুলাই শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একটা বিশাল ছাত্র যুব মিছিল বেরোলো। তাদের দাবি ছিল একটাই, তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। যদিও সেই আন্দোলনের পরের দিনই অর্থাৎ 25শে জুলাই ধর্মেন্দ্র প্রধান সত্যি ইস্তফা দেন। আর এই মিছিলে যোগ দিয়েছিলেন শ্রীলেখা মিত্র। তিনি ছাত্রছাত্রীদের সাথে কাঁধ মিলিয়ে হাঁটলেন, দৌড়ালেন এবং স্লোগানও দিলেন। কারণ এটা তার জন্য নতুন কিছু না, যেহেতু তিনি নিজেকে বরাবরই হার্ডকোর লেফটিস্ট বলেই পরিচয় দিয়ে এসছেন CPM এর সমর্থক হিসেবে। এত দূরও সবকিছু ঠিকঠাকই চলছিল। মিছিল শেষ হল আর শ্রীলেখা মিত্র নিজের ইনস্টাগ্রামে সেদিনে কিছু ছবিও পোস্ট করলেন, যেমনটা তিনি বহুবার করেছেন এর আগে। কিন্তু ওই ছবিগুলোর মধ্যে একটা ছবি এমন ছিল যার কারণে আগামী কয়েকদিনেই তার গোটা জীবনটাকে নাড়িয়ে দিতে যাচ্ছিল। আসলে সেই ছবিটা দেখা যায় যে শ্রীলেখা মিত্র হাসি মুখে একটা পোস্টার হাতে দাঁড়িয়ে আসে, আর সেই পোস্টারে ছিল নরেন্দ্র মোদীর একটা বিকৃত কার্টুন বা ক্যারিকেচার, যেটা দেখার পর সাধারণ মানুষ তাকেই কুরুচিকর, অবমাননাকর এবং আপত্তিকর বলল। আর স্বাভাবিকভাবেই ছবিটা ভাইরাল হতে বেশি সময় লাগলো না, যার কারণে সেই ছবি নিয়ে নানামুনির নানা মতের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়াতে শুরু করল। কেউ শ্রীলেখাকে মানসিক রোগী বলল, আবার কেউ বললেন তিনি শিয়ানা পাগল, আবার কারোর মতে সে একজন দেশদ্রোহীও হয়ে উঠল। যার ফলে এর পরের দিন অর্থাৎ রবিবার 26শে জুলাই বিজেপি নেত্রী কেয়া ঘোষ আনন্দপুর থানায় FIR করল। তার সঙ্গে সঙ্গে বিধাননগর সাইবার ক্রাইম থানা এবং এ সহ রাজ্যের একাধিক থানায় জমা পড়লো আরো অভিযোগ। কেয়া ঘোষ সংবাদ মাধ্যমে বলল যে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করার অভিযোগেই FIR করা হয়েছে। তিনি এও দাবি করলেন যে শ্রীলেখা মিত্রকে অবিলম্বে গ্রেফতার করা হোক। আর তার করা এই পোস্টের জন্য যে শুধু FIR হয়েছিল সেটাও কিন্তু নয়। এরপর বিজেপির অনেক কর্মী সমর্থকরা শ্রীলেখা মিত্রের বাড়ি ঘেরাও করে, যার ফলে শ্রীলেখা মিত্র নিজে একটা ভিডিও পোস্ট করে জানায় যে সে রীতিমতো আনসেফ ফিল করছে তার বাড়িতে। যার পর বিজেপির তরফ থেকে দাবি করা হলো যে এটা কোনো রাজনৈতিক প্রতিবাদ হতেই পারে না, বরং ইচ্ছাকৃত দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদকে অপমান করেছেন তিনি। আবার অন্যদিকে কিছু কিছু মানুষ এটাও বলল যে এত বড় একটা মিছিলে যেখানে হাজারো মানুষের ভিড়, সেখানে হাতে ধরে একটা পোস্টার নিয়ে ছবি তোলা কি সত্যিই অপরাধ? এটা নিচে একটা ভুল বোঝাবুঝি, যেটাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। আর এই বিতর্ক তুঙ্গে ওঠার পর শ্রীলেখা মিত্র নিজে একটা ভিডিও পোস্ট করলেন, আর তার সেই ভিডিওতে দেওয়া ব্যাখ্যা শুনে নেট দুনিয়া রীতিমতো দুভাগে ভাগ হয়ে গেল। তিনি বললেন যেদিন তিনি ছাত্র যুবদের সঙ্গে মাঠে নেমে দৌড়াচ্ছিলেন সেই সময় পুলিশ লাঠিচার্জ করছিল, আর সেই তাড়াহুড়োর মধ্যে কেউ একজন তার হাতে পোস্টারটা ধরিয়ে দেয় আর তিনি সেটা নিয়ে ছবি তুলে ফেলেন। ওই ভিড়ে যখন পুলিশ লাঠিচার্জ করছে, জীবনে প্রথম এই পুলিশের লাঠিচার্জে আমি দৌড়চ্ছি, একবার ভাবলাম আমি কি বলবো, দেখুন আমি শ্রীলেখা মিত্র না, আমি তো। তিনি আরো দাবি করেন যে তিনি সেদিন সাধারণ চশমার বদলে সানগ্লাস পরেছিলেন, তাই পোস্টারের ছবিটা তিনি স্পষ্ট দেখতে পান। চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার মোদিজির বিলো দ্য বেল্টের দিকে আমার চোখটা যায়নি। কি করবো বলুন তো? তোমার কি মনে হয় এটা কি সত্যি সম্ভব? একজন মানুষ হাতে ধরা পোস্টারের ছবি স্পষ্ট না দেখি সেটা নিয়ে হাসি মুখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়লো, আর এখানেই ইন্টারনেট দেখালো তার আসল রং। কেউ তাকে ডাকতে শুরু করলো চশমাহীন বিপ্লবী বলে, আবার কেউ বললো এটা নিছক একটা অজুহাত, আবার কেউ তার পাশে দাঁড়িয়ে বলল একটা ছবির জন্য একটা মহিলাকে দেশদ্রোহী বলাটা তো আসল হাস্যকর ব্যাপার। আর এর থেকেও আশ্চর্যের বিষয় হলো শ্রীলেখা মিত্র এখানেই থেমে থাকেন, পাল্টা তিনি বিরোধী দলনেতা বিজেপি নিজেও তো ক্ষমতায় আসার আগে বিভিন্ন স্লোগান আর প্রতিবাদে অংশ নিয়েছেন। কোথাও একটা বোধহয় শুভেন্দু অধিকারীর একটা ভিডিও দেখলাম যেখানে রাহুল গান্ধীকে একটা সুন্দর ভাষা ব্যবহার করেছিলেন, তো আমি ভাবছি যে এটা নিয়ে কি FIR করবে। আর শুধু এবারই না, এরকমই আরো নানান কার্যকলাপের জন্য বারবারই শিরোনামে উঠে এসেছেন শ্রীলেখা মিত্র, কখনো কাউকে নিয়ে কোনো মন্তব্য করা কিংবা কখনো তারই কোনো কর্মকাণ্ডের জন্য। তবে এবার যেন একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। তবে আমি শ্রীলেখা মিত্রকে বলতে চাই যে ভুল মানুষ মাত্রই হতে পারে, তবে সেক্ষেত্রে আগে ভুলটা স্বীকার করুন। এই ধরনের অবান্তর যুক্তি দিয়ে আপনি অ্যাকাউন্টেবিলিটি এড়িয়ে যেতে পারেন না। কোনো রাজনৈতিক ব্যক্তি বা রাজনৈতিক দল আপনার অপছন্দের হতেই পারে, এবং সেই কারণে আপনি তাকে বা তাদের দলকে সমালোচনা করতেই পারেন, সেটা কোনো উক্তি করে বা কোনো অন্য মাধ্যমে।
বাট এরকম বিকৃত ক্যারিকেচার নিয়ে ছবি তোলাটা কোনোভাবেই আন্দোলনের অংশ হতে পারে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না। আপনার বাক স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতা আছে বলে সেটার একটা লিমিটও আছে বলে আমার বিশ্বাস। আর এই সব কিছুই একটা সরি বলে দিলে হয়তো ঠিক হয়ে যেত। হ্যাঁ, এসব ভুলভাল যুক্তি দেওয়ার কোনো দরকারই ছিল না। এবার এসব শোনার পর কোনো সিজিবি সাপোর্টার যদি এসে ভুলভাল বলে, তাহলে আমি তাকে বাংলা সিজিবির পেজটা একবার দেখে আসতে বলবো। কারণ সেখানে তারাই বলেছে যে কিছু রাজনৈতিক দল তাদের এই আন্দোলনকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করেছে। এসব কোনোভাবেই তাদের আন্দোলনের অংশ হতেই পারে না। তোমার শ্রীলেখা মিত্রর এই কার্যকলাপ নিয়ে কি মতামত সেটা কমেন্ট বক্সে জানি। আর যদি তোমার আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমি শিওর তোমার এই দুটো ভিডিও অনেক ভালো লাগবে। তাই সেগুলো দেখতে হলে এখানে ক্লিক করে চলে আসো। তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।